অবিলম্বে আমরা মনে করি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান আকারে তিনি সবাই মেনে নিই, চুপ্পুকে বরখাস্ত করা হোক। সেনানায়করা যদি আমাদের কথা না শোনেন, আমাদের যদি তারা না মানেন, জনগণের রায় যদি তারা না মানেন, তো তারাও চলে যেতে পারে, অসুবিধা নেই। আমাদের যথেষ্ট প্রতিভাবান সৈনিকেরা আছেন যারা রিফিউজ করেছে গুলি করতে ছাত্রদের, ভুলে যাবেন না। এই অভ্যুত্থানটা ছাত্র জনতা এবং সৈনিকের অভ্যুত্থান, তারা কিন্তু রিফিউজ করেছে, তারপরে কিন্তু এই সরকার বাধ্য হয়েছে চলে যেতে। সেই সৈনিকদের, যে সৈনিকটা এত বড় ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু অস্বীকার করেছে গুলি করতে, আমি আমার ছেলেকে মারতে পারবো না, তো ওই সৈনিকের কথা বলবেন। ফলে আমাদের কিন্তু সৈনিকের অভাব নেই, দেশপ্রেমিক সৈনিকের কোনো অভাব নেই। ফলে সেই দেশপ্রেমিক সৈনিকরা আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে। তারা কিন্তু যাচ্ছে না কেউই, কিন্তু আমরা এই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন কোনো না কোনোভাবে, যদি তারা পরিবর্তন না হন তাহলে অবশ্যই আমরা কথা বলবো। আমি একা যদি ঝুঁকি নিয়ে কথা বলি তাহলে কী করবে, মেরে ফেলবেন তো? আমি তো অনেকদিন আছি, আর কত মাস? আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে, অত আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে আপনারা যে কাজ করছেন এটা সঠিক কাজ। আমি তো অযৌক্তিক লোক না। তাহলে এখানে আজকে শেষ করি। আমার ভালোবাসা নেবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, সবার কাছে আমার দোয়ার দরখাস্ত। আচ্ছা, প্রথম কথা জেনজি শব্দটা খারাপ। আপনারা জেনজি না, আপনারা বাংলাদেশের ছেলে। জেনজিতেও আপনারা 1000 গুণ ভালো। নিজেকে ছোট করবেন না। জেনজি হলো কর্পোরেট কনসেপশন, বিল গেটসের কনসেপশন। কোম্পানিগুলো বলে যে আমরা যদি আমাদের কোনো শিক্ষা দিবার নাই, আমরা পারি না, খালি কোম্পানিগুলো শিক্ষা দেয়। আবার জেনজি বলতে বোঝায় এরা বোকা, এরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় না বুঝা, এবং আর কোনো ভবিষ্যতের কথা চিন্তা করে না। এটা নিয়ে আমি লিখেছি, আমার পত্রিকায় আমি লিখেছি। কখনো নিজেকে জেনজি বলবেন না, বলবেন আমি বাংলাদেশের ছেলে, দুনিয়া নেতৃত্ব করতে দেবার জন্য আমি আসছি। বিল গেটসকে দেখাতে যাচ্ছি, আমি জুকারবার্গকে দেখাবো বাংলাদেশ কী জিনিস, টেকনোলজি কী জিনিস, ঠিক আছে? তাহলে কখনো এটা বলবেন না, হীনমন্য হবেন না। পাশ্চাত্য কলোনিয়ালিজমের জন্য দীর্ঘকাল আমরা 200 বছর ছিলাম না গোলাম, আমাদের গোলামি মনোভাব কাটা তুলতে হবে, আমরা গোলাম থাকবো না। তারা বলছে যে আমাদের ধর্ম বলে দিতে হবে, আমরা কেন আমাদের ধর্ম বলবো? ধর্ম যেটা ভালো নেব, ধর্মী ভাইদের সঙ্গে থাকবো। আমাদের সেকুলার ভাইরাও আছে, তাদেরও তো ভালো দিক আছে, তারা গেছে না বিদেশে। আজকের যে টেকনিক্যাল, আজকের যে কোনো ক্ষেত্রে বড় বড় জ্ঞানী ব্যক্তিদের আমরা খুঁজে পাই, তারা ইউরোপে পড়াশোনা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছে, বা আমার মতন তারাও তো একজনের সেকুলার ট্রেডিশন থেকে এসছে, ইসলামিক ট্রেডিশন থেকে এসছে, বিভিন্ন ট্রেডিশন থেকে এসছে। তারাও তো আমাদের সকলে মিলে, আমরা এটা সকলে মিলে বাংলাদেশ। তাহলে এই যে ঐক্যবোধ, যেটাকে আমি জনগণ বলছি, এই জনগণকে গঠন করাটাও কিন্তু আগামী দিনে রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, খুব গুরুত্বপূর্ণ বস্তু। আমাদের মধ্যে বিরোধ কাটিয়ে তোলা কিন্তু গঠন প্রক্রিয়ার অংশ। মানে এমন নয় ওই আগামী দিনে বাংলাদেশ করবো, না না না, এখনই শুরু হয়ে গেছে গঠনের কাজ। আপনার সঙ্গে আমার বিরোধ, একটা সেকুলারের সঙ্গে একটা ইসলামপন্থী যদি আসে, ঠিক আছে? আমাদের খেয়াল করেন, হিজাব পরে মেরে দেখছেন না রাস্তায়, ওদের নেতৃত্ব কেন সেগুলো, ওদের অপূর্ব তাদের কন্ট্রিবিউশন। হিস্ট্রি উইল রিমেম্বার, ইতিহাস মনে রাখবে তাদেরকে। আমাদের যে মেয়েরা হিজাব পরে লড়েছে, যে মেয়েগুলো বোরখা পরে রাস্তায় নেমেছে, আমার ধর্ম কোনো বাধা ছিল? ফ্যাসিস্ট বিরুদ্ধে লড়াই করতে ধর্ম কোনো বাধা ছিল? তো আপনি বারবার ইসলামের বিরুদ্ধে কেন কথা বলেন? আমাদের এটা শুনতে রাজি না? আপনি কী বাধা করেন, কী ক্ষতি করেছে আমার ধর্ম? আমার সঙ্গে আমার ধর্ম নিজের ডিসকোর্স বলি, আপনার সঙ্গে আমার, হ্যাঁ ঠিক আছে, অনেক মাযহাব আছে, আমাদের অনেক বিরোধ আছে, ভালো, এটা আমাদের ঘরের সমস্যা, এটা আমাদের ঘরের সমস্যা। কিন্তু আমাদের ঘরের সমস্যা দিয়ে আমরা বিদেশ থেকে কুমির ডেকে আনবো না, ইনশাল্লাহ, এটা আমরা করতে দেবো না। আপনি যদি কোরআন আমার চেয়ে ভালো জানেন, আমার শিখান, আমি তো ছাত্র এখন, হাদিস আমার চেয়ে ভালো বুঝেন, আমাকে শিখান, আমি শিখবো, ছাত্রদেরকে শিখান। আমাদের জামিয়াগুলোকে দরকার আমি ইউনিভার্সিটি বানিয়ে দেবো। আপনি ছেলেদের কী করছে, মাদ্রাসায় পড়ছে বলে তাকে মনে করেন সে ব্যাকওয়ার্ড। কিসের ব্যাকওয়ার্ড? সে ক্যারেক্টার পড়ে না আরবিতে, সে প্ল্যাটো পড়তে জানে না আরবিতে, তার কি দর্শন নেই, তার কি রাষ্ট্র সম্পর্কে জ্ঞান নেই? অবশ্যই তার জ্ঞান আছে।
তাহলে যে গ্যাপটা তার আছে, যে কারণে আজকে একটা মাদ্রাসার ছাত্র আজকে সরকারি চাকরি পায় না, একটা মাদ্রাসার ছাত্র সেনাবাহিনীতে চাকরি পায় না, আমরা সেটা একদিনে মুছে দেবো? অবশ্যই পাবে, কেন পাবে না? আমরা মুছে দেবো কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা মানে এটা নয় যে পাশ্চাত্য শিক্ষা দিয়ে মাদ্রাসা বানাবো না। যখন নেপোলিয়ন ইজিপ্টে গিয়েছিলেন, মিশরে, তিনি মুসলমান হয়ে গেছিলেন, কারণ তিনি অবাক হয়েছিলেন যে দুনিয়াতে তার চেয়ে বড় একজন সেনাপতি আছে, তার নাম মোহাম্মদ রসুল্লাহ, আমাদের রসুল। তিনি কিন্তু মুসলমান হয়ে গেছেন। তাহলে এই যে পাশ্চাত্যে ফরাসি যত মাদ্রাসা দেখতেছেন, এটা তো ইসলামের শিক্ষা ব্যবস্থা। পাশ্চাত্যকে নিব কি জন্য? পাশ্চাত্যের মধ্যে টেকনিক্যাল শিক্ষা আমার চেয়ে উচ্চতর। রুহানি শিক্ষা বা মনের যত্ন, রুহানি বললে আপনাদের গায়ে অনেকের সেকুলার থাকলে একটু চুলকানি হতে পারে, আচ্ছা আমি কিন্তু ওটা বলছি খুব সহজ করে, এটাকে বলে মনের যত্ন, সোজা বাংলায়। আপনার মনের যত্ন করতে হবে। ইসলাম মনে করে মনের যত্ন করাটা শিক্ষা, আর বাকিটা স্কিল। স্কিল শেখাটা আলাদা জিনিস, কিন্তু মনের যত্ন না করলে কিন্তু রাষ্ট্র গঠন করা যায় না, জনগণ গঠন করা যায় না। আমি যদি আপনার সঙ্গে যদি একসঙ্গে থাকতে চাই, প্রেম ভালোবাসা মর্যাদা নিয়ে, আজকে খেয়াল করেন এই যুদ্ধে আজকে আমাদের ভাইরা রাত জেগে জেগে মন্দির পাহারা দিচ্ছে কিনা ভাই? আপনার সাক্ষী না? তার দিচ্ছে কী পরিমাণ প্রচার ভারত থেকে হয়েছে, মন্দির সব নাকি আমরা ভেঙে ফেলেছি, প্রত্যেকটা নাকি এই হিন্দু বাড়ি নাকি আমরা জ্বালা দিচ্ছি। অথচ এরাই রাত্রে জেগে জেগে বসে বসে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা জায়গা পাহারা দিচ্ছে, ঠিক না? আমরা এটা করব। তারা আমাদের ভাই শুধু না, তারা এই দেশের নাগরিক, তাদের পূর্ণ অধিকার আছে। এবং আমরা দেখাবো যে সবচেয়ে শান্তিপূর্ণ যারা আছে এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে, তারা অবশ্যই সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, কারণ ইসলাম আমাদেরকে ভালোবাসতে শেখায়, ঘৃণা করতে শেখায় না। তাহলে আমরা যখন বিচার কথাটা বলি, আমাদেরকে ব্যবহার করতে হবে ন্যায় বিচার, সত্যের ভিত্তিতে আসলে কী ঘটেছে। আমি জানতে চাই মাইকেলকে কে ধরে নিয়ে গেছে, আমি জানতে চাই আমাকে মারার জন্য কারা ধরে নিয়ে গেছে, আমি জানতে চাই কারা আমাকে যুদ্ধ করে অভয়নগরের সামনে ডিবি যারা আমাকে অন গান পয়েন্টস র্যাবের কাছ থেকে নিয়ে এসছে, আমাকে উদ্ধার করেছিল র্যাবের কাছে গান পয়েন্ট যুদ্ধ করে নিয়ে এসছে। আমি আমার বক্তব্যে বলেছি ওটা, র্যাব বলেছে যে ভাই আমার সঙ্গে থাকেন, আপনি কি কণ্ঠস্বর চিনতে পারবেন? আমি হয়তো পারবো না, হয়তো চিনতে পারি, থাকেন আপনি, কিন্তু আমাকে ওখানে থাকতে দেওয়া হয়নি। তাহলে সেই ডিবি যারা আসে তারা তো এসে দুনিয়া আমাদের কম অপদস্থ করেনি, এরা তো আছে বাংলাদেশে। ফলে আমি চাই ন্যায় বিচার। তারা যদি কোনো হুকুমের আসামি হয়ে থাকে, আমি তাদেরকে ক্ষমা করে দিতে চাই। তারা যদি কোনো হুকুমের আসামি হয়ে থাকে, চাকরি করেছে ক্ষমা, কিন্তু আমি সত্যটা জানতে চাই যে কারা এই কাজটা করেছে। ঠিক তেমনি আমরা প্রত্যেকে যাদেরকে গুম করা হয়েছে তাদের সত্যটা আমি জানতে চাই। যে একটু আগে যেটা বলেছি, কোথায় ভাই কবর দিয়েছ, নদীতে ভাসা দিয়েছ না মাটিতে পুঁতে ফেলছো, একটু দয়া করে তোমরা বলো।